অবিকল আমার মায়ের মতো দেখতে একজন মহিলা একটা কোদাল দিয়ে এক নাগাড়ে মাটি কুপিয়ে চলেছেন। কয়েকবার চোখ কচলে নিলাম। না, চোখের ভুল নয়, চাঁদের আবছা আলোয় অবয়বটা স্পষ্ট। প্রিয় লিসেনার, আপনারা দেখছেন sbbappigolpo.com, আর আপনাদের সাথে আমি আছি শুভ বাপ্পি। তাহলে চলুন গল্প শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আমি রিয়াজ রাজ। আজ শোনাব কালো জাদুতে আক্রান্ত জাহিদ ভাইয়ের ঘটনা। বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। জাহিদ ভাই যেভাবে বলেছিলেন, আমি তার ভাষাতেই ঘটনাটি লিখছি। বলছেন জাহেদ ভাই, সময়টা 2015 সাল। বছরের এই সময়টায় ঢাকায় শীতটা ঠিক জাঁকিয়ে বসেনি, তবে চারদিকে একটা হিমেল পরশ লেগে থাকে। আমার সেমেস্টার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে দিন কয়েক আগে। ফলাফল প্রকাশের আগে প্রায় মাস খানেকের ছুটি। এই অফুরন্ত অবসর কাটানোর জন্য মা বাবার সাথে গ্রামের বাড়ি আসা। আমাদের গ্রামের বাড়ি মানেই আমার কাছে দাদা দেলোয়ার মিয়ার বিশাল উঠোন, আর সেই উঠোনের কোণায় থাকা রহস্যময় গোয়াল ঘরটা। বছরে একবার কি দুবার আসা হয় এখানে। প্রতিবারই গ্রামের কারো না কারো মুখে দাদার পুকুর পাড় কিংবা গোয়াল ঘরটাকে নিয়ে দু একটা গাঁ ছমছমে কথা কানে আসত। কেউ নাকি রাতের বেলা পুকুর ঘাটে ছায়া দেখেছে, কেউ শুনেছে গোয়াল ঘরের ভেতর থেকে অদ্ভুত কান্নার আওয়াজ। আমি শহুরে ছেলে, এসব অলৌকিক গালগপ্পকে বরাবরই ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছি, কিন্তু সেদিনের পর থেকে এই তুচ্ছ-তাচ্ছিল্যের বিশ্বাসটা আমার পায়ের তলার মাটি সরিয়ে নিয়েছিল। সেদিন ছিল বৃহস্পতিবার। রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে দাদার টিনের ঘরের সামনের মূল কক্ষে বসে গল্প করছিল। আমার দাদা, দাদি, মা, বাবা আর আমার ছোট খালা। ঘরের ভেতর হারিকেনের হলদে আলোয় একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। বাইরে তখন নিঝুম রাত। ঝিঝি পোকালা একটানা ডাক সেই নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলেছে। আমি গল্পের আসর থেকে উঠে নিজের ঘরে এলাম। জানালার পাশটায় এসে দাঁড়াতেই বাইরের হিমশীতল বাতাসটা মুখে ঝাপটা মারল। আমাদের শোবার ঘরের জানালা দিয়ে দাদার বাড়ির পেছনের দিকটা স্পষ্ট দেখা যায়। ঠিক পেছনেই সেই গোয়াল ঘর, তার গা ঘেঁষে বিশাল এক পুকুর, আর পুকুরের উপারেই ঘন বাঁশঝাড়। পূর্ণিমার রাত না হলেও চাঁদের আবছা আলোয় চারপাশটা কেমন ফ্যাকাশে লাগছিল। হুট করেই আমার চোখ হাটকে গেল গোয়াল ঘরটার দিকে। তখন যা দেখে আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল তা হলো ভেতরের মানুষটার অবয়ব। অবিকল আমার মায়ের মতো দেখতে একজন মহিলা একটা কোদাল দিয়ে এক নাগাড়ে মাটি কুপিয়ে চলেছেন। খপ 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 খপ। একটানা শব্দটা রাতের নিস্তব্ধতাকে চিরে দিচ্ছিল। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার মা এই রাতে গোয়াল ঘরে মাটি কোপাচ্ছেন? অসম্ভব। আমার মা বরাবরই একটু আরাম প্রিয়। গ্রামের বাড়ির কাজ বলতে তিনি এক গ্লাস পানিও নিজে ঢেলে খান না। দাদা দাদি কতবার সাদাসাদি করেও ওনাকে দিয়ে সামান্য কাজটুকু করাতে পারে না। সেই মা কিনা আজ একা একা গোয়াল ঘরের ভেতরে মাটি খুঁড়ছে, তাও এমন অদ্ভুতভাবে, যেন কোনো ঘোরের মধ্যে আছে। আমি কয়েকবার চোখ কচলে নিলাম। না, চোখের ভুল নয়, চাঁদের আবছা আলোয় অবয়বটা স্পষ্ট। পরনের শাড়িটাও হুবহু আমার মায়ের। কিন্তু কেন? কি এমন আছে ওখানে যে আমার মা সব লজ্জা শরম ভুলে এমন একটা কাজে মগ্ন হয়ে গেলেন? আমার মাথায় হাজারটা প্রশ্ন কিলবিল করতে শুরু করল। ভাবলাম, গিয়ে দেখি ব্যাপারটা কি। জানালা থেকে সরে এসে আমি দরজা খোলার জন্য সামনের ঘরের দিকে পা বাড়ালাম। যে কক্ষে সবাই মিলে গল্প করছিল সেই ঘরের চৌকাঠে পা রাখা মাত্রই আমার শরীর বেয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। পায়ের নিচের মাটি যেন এক মুহূর্তে সরে গেল। আমি যা দেখলাম তা আমার এতক্ষণের সমস্ত বিশ্বাসকে দুমড়ে মুছতে পড়ার জন্য যথেষ্ট ছিল। আমার মা, আমার খালা, দাদা, দাদি, বাবা সহ বাকিদের সাথে ঠিক আগের মতোই গল্পে মেতে আছেন। হারিকেনের আলোয় তার মুখটা ঝলমল করছে,
তিনি খালার কথায় খিলখিল করে হেসে উঠলেন। আমার মাথাটা ভোঁ ভোঁ করতে শুরু করল। তাহলে তাহলে গোয়াল ঘরে ওটা কে? অবিকল আমার মায়ের মতো দেখতে? ওই তীব্র আক্রোশে মাটি কুপিয়ে চলা নারী মূর্তিটা কে? আমার গলা শুকিয়ে কাঠ। আমি কি তাহলে ভুল দেখেছি, নাকি আমার মস্তিষ্ক আমার সাথে কোনো ভয়ঙ্কর খেলা খেলছে? কাউকে কিছু বলতে পারলাম না। বললে হয়তো সবাই আমাকে পাগল ভাববে। আমি কাঁপা কাঁপা পায়ে সদর দরজার কাছে গেলাম। কপাটটা খুব সাবধানে এক চুল ফাঁক করে বাইরে তাকালাম। উঠোনটা পুরো খালি, চাঁদের হালকা আলোয় ধুধু করছে। কোনো মানুষের চিহ্ন নেই। সাহসে বুক বাঁধলাম। যা থাকে কপালে আমাকে দেখতেই হবে। খালি পায়ে উঠোনে নেমে এলাম। কনকোরা ঠান্ডা মাটি পায়ের তলায় কাঁটার মতো মিটছিল। আমি বাড়ির দেয়াল ঘেঁষে কোণার দিকে এগিয়ে গেলাম, যেখান থেকে গোয়াল ঘরটা পরিষ্কার দেখা যায়। কাছে যেতেই অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করলাম। গোয়াল ঘরের পেছনের মাঝঝাড়টা আগের চেয়েও বেশি অন্ধকার আর দুর্ভেদ্য হয়ে উঠেছে। একটা ভ্যাপসা গুমোট হাওয়া সেখান থেকে ভেসে আসছে। গোয়াল ঘরটার ভেতরে ঘুটঘুটে অন্ধকার, যেন একটা দানবের হাঁ করে থাকা মুখ। আমি আরো কয়েক পায়ে গিয়ে গেলাম, কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমার ভয়টা বিস্ময়ে পরিণত হলো। গোয়াল ঘরের সামনে না আছে কোনো মানুষ, না আছে সেই কোদালটা, আর না আছে এক ফোঁটা খোঁড়া মাটি। সবকিছু একেবারে স্বাভাবিক, পরিপাটি। এখানে কিছুই ঘটেনি। এক বিন্দু মাটিও সরানো হয়নি। তাহলে আমি কি দেখলাম? কয়েক মিনিটের ব্যবধানে সবকিছু উধাও হয়ে গেল। এটা কি শুধুই আমার চোখের ভুল, নাকি অল্প আলোয় অন্য কাউকে আমার মা বলে ভ্রম হয়েছিল? হাজারটা যুক্তি দিয়ে মনকে বোঝানোর চেষ্টা করলাম। হয়তো কোনো গ্রামবাসী গোবরে সারের জন্য মাটি নিচ্ছিল, আমাকে দেখে ভয়ে পালিয়ে গেছে। কিন্তু মন মানছিল না, অবয়বটা যে হুবহু আমার মায়ের মতোই ছিল। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, প্রায় দৌড়ে ঘরে ফিরে এলাম। আমার ফ্যাকাশে মুখ দেখে বাবা জিজ্ঞেস করলেন, কি বে, শরীর খারাপ নাকি? আমি কোনো মতে মাথা নেড়ে না বলে নিজের ঘরে এসে কম্বল জড়িয়ে শুয়ে পড়লাম। কিন্তু সেই রাতের ঘুম আমার জন্য হারাম হয়ে গেল। বারবার চোখের সামনে ভেসে উঠছিল দুটো দৃশ্য। এক, গোয়াল ঘরের ভেতরে আমার মায়ের মতো দেখতে সেই নারী মূর্তিকে আক্রোশে মাটি কোপাতে থাকা, আর দুই, ঘরের ভেতর আমার আসল মায়ের নিশ্চিন্ত হাসিমুখ। এই দুই দৃশ্যের মাঝখানে দাঁড়িয়ে আমার সত্তাটা যেন হারিয়ে যাচ্ছিল কোনো অন্ধকার কুয়ায়। সেদিন বুঝতে পারিনি এটা ছিল একটা ভয়ঙ্কর কালো অধ্যায়ের সূচনা মাত্র, যার শেষটা আমার জন্য অপেক্ষা করছিল আরও মর্মান্তিকভাবে। চলবে? ঘটনার নাম জাওয়াল। লেখক রিয়াজ রাজ। প্রিয় লিসেনার, গল্পটির পর্ব আজকের মতো এখানেই শেষ। নেক্সট পার্ট অতি দ্রুত পেতে এক্ষুনি কমেন্টে জানান আপনার অনুভূতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।